হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা আরও একটা ক্লাসে চলে এলাম, নতুন ক্লাসে। তো আজকের আমাদের সাবজেক্ট ম্যাটার হচ্ছে থমাস হার্ডির একটা বিখ্যাত নভেল, যার নাম হচ্ছে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। তো নভেলটা শুরু করার আগে সবাইকে হ্যালো, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। বুঝতেই পারছো এই লকডাউনের মধ্যে আমরা পেরোচ্ছি, তাও ভালো থাকতে হবে আমাদের। তো দেখো, আমরা আজকে থমাস হার্ডির দ্য রিটার্ন অফ দ্য নেটিভ পড়ব। তো যে কোনো রাইটিং বা যে কোনো রাইটারের একটা নভেল বলো বা সেটা পোয়েম বলো বা ড্রামা বলো, যাই পড়ি না কেন, আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড জানতে হয়। রাইটার সম্পর্কে ব্যাকগ্রাউন্ড জানতে হয়, সেই রাইটিংটা সম্পর্কে ব্যাকগ্রাউন্ড জানতে হয়। তো আজকে আমাদের এই রাইটিংটার, এই দ্য রিটার্ন অফ দ্য নেটিভের, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস, এটা হচ্ছে পার্ট 1। আমরা এর আরেকটা ক্লাস করব, পার্ট 2, সেখানে আমরা বাকিটাকে আলোচনা করব। তো আজকে আমরা বেসিক্যালি কি করব? আজকে আমরা বেসিক্যালি অ্যাবাউট দ্য নভেলিস্ট মানে থমাস হার্ডি সম্পর্কে জানবো, অ্যাবাউট দ্য নভেল মানে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ সম্পর্কে জানবো, আর জানবো এই নভেলটির ক্যারেক্টারগুলোকে। আমরা এই তিনটে জিনিসকে বেসিক্যালি আজকের ক্লাসে আলোচনা করব। আমরা পরবর্তী ক্লাসে বাকি জিনিসগুলোকে নিয়ে, মানে যে প্লটটা পড়ে রইলো, সেই প্লটটাকে আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো চলো আজকের আমাদের ক্লাস আমরা শুরু করি থমাস হার্ডির দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। তো প্রথমেই যেটা জানতে হবে আমাদের, সেটা হচ্ছে থমাস হার্ডি সম্পর্কে জানতে হবে। তো তোমরা খাতার মধ্যে আমি যেগুলো বলবো বা তোমাদের কাছে যেগুলো তোমাদের স্ক্রিনে প্রেজেন্ট হবে, সেগুলো তোমরা লিখে নাও। যদি লেখার সময় না পাও তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, পরে তোমরা খাতার মধ্যে সেগুলো টুকে নেবে। কারণ খাতার মধ্যে টুকে রাখলে ভবিষ্যতে তোমাদের যখন তুমি এটাকে পড়বে, তখন দেখবে ইজিলি এই জিনিসটাকে জানতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, ইজিলি তোমরা জানতে পারবে। তো চলো আমরা জানি থমাস হার্ডি সম্পর্কে, তারপর আমরা নভেল সম্পর্কে জানবো, তারপরে আমরা ক্যারেক্টারগুলোকে জানবো। তো চলো শুরু করি আজকের ক্লাস, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ বাই থমাস হার্ডি। তো দেখো, প্রথম পয়েন্ট আমাদের অ্যাবাউট দ্য নভেলিস্ট। থমাস হার্ডি সম্পর্কে প্রথম যেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে থমাস হার্ডি, তার জন্ম হচ্ছে 1840 এবং মৃত্যু হচ্ছে 1928। হার্ডির জন্ম কখন? 1840 সালে এবং মৃত্যু হচ্ছে 1928 সালে। তিনি বেসিক্যালি একজন ভিক্টোরিয়ান নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার এবং পোয়েট। তাহলে তিনি নভেল লিখেছেন, শর্ট স্টোরি লিখেছেন, ইভেন পোয়েট্রিও লিখেছেন। তাকে বলা হয়ে থাকে রিয়েলিস্টিক নভেলিস্ট। তাকে কি বলা হয়ে থাকে? তাকে রিয়েলিস্টিক নভেলিস্ট বলা হয়ে থাকে। এবং তার যে কবিতাগুলো, সেইগুলো তিনি কার কাছ থেকে ইনফ্লুয়েন্সড হয়েছেন? এই হার্ডির আগের পিরিয়ডের লোক, রোমান্টিক পিরিয়ডের মানুষ একজন, তার নাম হচ্ছে কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে প্রথম পয়েন্টে আমরা পেয়ে গেলাম যে হার্ডির জন্ম হচ্ছে 1840-এ, মৃত্যু হচ্ছে 1928-এ এবং তিনি একজন ভিক্টোরিয়ান নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার এবং পোয়েট, এবং তিনি বেসিক্যালি একজন রিয়েলিস্টিক নভেলিস্ট। এই রিয়েলিস্টিক নভেলিস্ট টার্মটা কিন্তু হার্ডির সাথে প্রচন্ড পরিমাণে অ্যাসোসিয়েটেড। তো ফার্স্ট পয়েন্ট আমরা জানতে পারলাম। তো চলো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি? যে হার্ডির যদি রাইটিংগুলো পড়ো বা রাইটিংগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, সে কবিতা হোক বা নভেল হোক বা শর্ট স্টোরি হোক, আমরা কি খুঁজে পাবো? আমরা খুঁজে পাবো যে সেই যে ভিক্টোরিয়ান সোসাইটি, এই ভিক্টোরিয়ান সোসাইটিকে তিনি ক্রিটিসাইজ করছেন। তিনি কিন্তু সোসাইটিকে ক্রিটিসাইজ করছেন,
সোসাইটির যে ইভিলগুলোকে, সেই ইভিলগুলোকে তিনি তুলে ধরছেন। দেখো, ভিক্টোরিয়ান ইংল্যান্ড মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ইংল্যান্ড, সেখানে সমাজের বিভিন্ন স্তর, আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, এগুলো আমরা দেখতে পাই। তো এই যে স্তর বিভাজন এবং সমাজে যে একটা ভেদাভেদ, এই সব কিছুকে কিন্তু তিনি ক্রিটিসাইজ করছেন। এবং বেসিক্যালি তিনি তার নভেলগুলোতে কি দেখিয়েছেন? ডিক্লাইনিং স্ট্যাটাস অফ রুরাল পিপল ইন ব্রিটেন। ইংল্যান্ডের যে রুরাল পিপল, গ্রামের যারা মানুষ, তাদের যে স্ট্যাটাস যে ডে বাই ডে ডিক্লাইন হয়ে যাচ্ছে, সেই ব্যাপারটাকেও কিন্তু তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তার রাইটিংগুলোতে। তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা পেয়ে গেলাম। তো চলো আমরা থার্ড পয়েন্টে চলে যাই। তো থার্ড পয়েন্টে কি বলছি আমরা? থার্ড পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই ইংলিশ লিটারেচারে একজন নভেলিস্ট হিসাবে বা একজন রাইটার হিসাবে ফেমাস হয়েছেন তার কিছু নভেলের জন্য। তার কয়েকটা নভেল আছে যেগুলোর জন্য তিনি কি প্রচন্ড বিখ্যাত হয়ে আছেন আমাদের এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে। সেগুলো কি কি? প্রথম নভেলের নাম হচ্ছে, দেখো, আন্ডার দ্য গ্রিনউড ট্রি, 1872 পাবলিকেশন ডেট। সেকেন্ড যেটাকে আমরা বলতে পারি, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, 1874 পাবলিকেশন ডেট। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, 1878। দ্য মেয়র অফ ক্যাসলব্রিজ, 1886। টেলস অফ দ্য ডি আরভারভাইলস, 1891। আর লাস্ট হচ্ছে জুড দ্য অবস্কিওর, 1895। তো এই নভেলগুলোর জন্য তিনি কিন্তু অ্যাজ এ নভেলিস্ট বা অ্যাজ এ রাইটার বলো, আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে বিখ্যাত হয়ে আছেন। আন্ডার দ্য গ্রিনউড ট্রি, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, দ্য মেয়র অফ ক্যাসারব্রিজ, ডেজ অফ দ্য ডি আরভারভাইলস, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, জিউড দ্য অবস্কিওর। এগুলো তার ফেমাস রাইটিং, এগুলো তাকে পপুলারিটি দিতে সাহায্য করেছে। তো থার্ড পয়েন্ট আমরা পেয়ে গেলাম। আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে তার যে নভেলগুলো, তার নভেলগুলোতে বেসিক্যালি আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে তার নভেলগুলোতে তার যে ক্যারেক্টারগুলো, সেগুলো কেমন হয়? বেসিক্যালি ট্র্যাজিক ক্যারেক্টার হয়। সেই ট্র্যাজিক ক্যারেক্টারগুলো কি করে? স্ট্রাগলিং এগেইনস্ট দেয়ার প্যাশনস অ্যান্ড সোশ্যাল সার্কামস্ট্যান্সেস। দেখো, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্যাশন থাকে। দেখো, আমরা অনেকেই অনেক কিছু হতে চাই, বাট সোশ্যাল সার্কামস্ট্যান্সেসের মধ্যে পড়ে আমরা কিন্তু সেই জিনিসগুলো হতে পারি না। অনেকেরই ইচ্ছা আছে, কেউ ডাক্তার হতে চায়, কেউ প্রফেসর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ টিচার হতে চায়, বাট অনেক সময় কি হয়, সোশ্যাল সার্কামস্ট্যান্সেসের মাঝখানে পড়ে আমাদের এগুলো চেঞ্জ করতে হয়। তো তার ক্যারেক্টারগুলো ঠিক সেই রকমই ক্যারেক্টার, যারা তাদের প্যাশন এবং এই সোশ্যাল সার্কামস্ট্যান্সেসের মাঝখানে চাপা পড়ে গেছে। এবং তার প্রত্যেকটা নোভেলকে তিনি সৃষ্টি করেছেন একটা জায়গাতে, যে জায়গাটা তার সেমি ফিকশনাল রিজিয়ন, কিছুটা রিয়েল আর কিছুটা ফিকশন, দুটোকে মিলিয়ে তিনি একটা জায়গা তৈরি করেছেন, যে জায়গাটার নাম হচ্ছে ওয়েসেক্স। যে জায়গাটার নাম হচ্ছে কি? ওয়েসেক্স। ঠিক তোমরা যদি আর কে নারায়ণের নভেল পড়ো বা আর কে নারায়ণের রাইটিং পড়ো, সেখানে দেখতে পাবে মালগুড়ি বলে একটা জায়গা। মালগুড়ি হচ্ছে সেমি ফিকশনাল রিজিয়ন, হাফ সিন আর হাফ ক্রিয়েটেড। তাহলে আমাদের এই যে হার্ডির যে রিজিয়ন তিনি যেটা ক্রিয়েট করেছেন, হাফ ফিকশনাল হাফ রিয়েল, তার নাম হচ্ছে ওয়েসেক্স। এবং এই ওয়েসেক্সকে তিনি কার ওপর বেস করে করেছেন? মেডিয়েভাল অ্যাংলো স্যাক্সন কিংডম, মধ্যযুগীয় যে অ্যাংলো স্যাক্সন মানে মিডল ইংলিশ পিরিয়ডের যে অ্যাংলো স্যাক্সন বা মেডিয়েভাল যে কালচার, মধ্যযুগীয় যে কালচার, সেই মধ্যযুগীয় কালচারের ওপর বেস করে তিনি কিন্তু ওয়েসেক্সকে ক্রিয়েট করেছেন। এবং ওয়েসেক্সের মধ্যে কি কি কান্ট্রি আমরা দেখতে পাই? ডরেস দেখতে পাই, উইলশায়ার দেখতে পাই, সমারসেট দেখতে পাই, ডেভন দেখতে পাই, হ্যাম্পশায়ার দেখতে পাই এবং দেখতে পাই বার্কশায়ার। এই সমস্ত জায়গাগুলোর ডেফিনেশন আমরা কিন্তু ওয়েসেক্সের মধ্যে খুঁজে পাই। এবং এই কারণে
হার্ডিকে একটা টার্মের সাথে অ্যাসোসিয়েটেড করা হয়, সেই টার্মটাকে বলা হচ্ছে কি? রিজিওনাল নভেলিস্ট। কি বলা হয়? রিজিওনাল নভেলিস্ট। কারণ তার প্রত্যেকটা নভেল এই ওয়েসেক্সেই সেট হয়েছে, তার প্রত্যেকটা নভেলের সেটিং হচ্ছে ওয়েসেক্স। ঠিক যেমন আমরা আর কে নারায়ণের যে কোনো রাইটিং বা যে কোনো নভেলে পেয়ে যায় কাকে? ব্যাকগ্রাউন্ডে যে সেটিং তাকে পেয়ে যায় মালগুড়িকে। ঠিক হার্ডির ক্ষেত্রেও সেম। তাই হার্ডিকে কি বলা হয়? তাকে রিজিওনাল নভেলিস্ট। তা 4 নাম্বার পয়েন্ট পেয়ে গেলাম, একটা বিগ পয়েন্ট পেয়ে গেলাম। নেক্সট পয়েন্টে চলে যাব। নেক্সট পয়েন্টে দেখো কি বলছে, তার নভেলে তিনি কিন্তু ফিমেল ক্যারেক্টার্স গুলোকে একটা বিরাট রোল প্রেজেন্ট করেছেন। তিনি কিন্তু ফিমেল ক্যারেক্টার্স গুলোকে সব সময় খুব সুন্দর করে দেখিয়েছেন। তার প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার, যদি ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড বলে একটা তার নভেল আছে, সেটা যদি দেখো, সেখানে বাথসেবা এভারডাইন বলে একটা ক্যারেক্টার আছে, সে কিন্তু গ্রেট রোল প্লে করছে। তার নভেলে ফিমেল ক্যারেক্টারগুলো একটা গ্রেট রোল প্লে করে। তারপর এছাড়াও তার নভেলের আরো যারা বেসিক ইম্পর্টেন্ট রোল ফলো করে বা যারা আরো খুব সুন্দরভাবে নভেলটাকে প্রেজেন্ট করে যে ক্যারেক্টারগুলো, সেগুলো হচ্ছে তার মাইনর ক্যারেক্টারগুলো। হার্ডি থেকে এই মাইনর ক্যারেক্টারের উপর কোয়েশ্চেন আসে, সেটা হয় 5 নম্বরে আসতে পারে বা 10 নম্বরে আসতে পারে। কোয়েশ্চেন আসবে, যে কোনো ইউনিভার্সিটি যে কোনো ক্ষেত্রে সেখানে কোয়েশ্চেন আসবে। শর্ট নোট আসতে পারে বা ব্রড কোয়েশ্চেন্স আসতে পারে। তাহলে কেমন ইম্পর্টেন্স দিয়েছেন তিনি? মাইনর ক্যারেক্টারদের তিনি ইম্পর্টেন্স দিয়েছেন, যেগুলোকে তিনি কি বলছেন? রাস্টিক ক্যারেক্টার্স বলছেন। কি বলছেন? রাস্টিক ক্যারেক্টার্স, মানে গ্রাম্য লোকজন, যারা সব সময় তার নোভেলে অ্যাজ এ কোরাস কাজ করে। কিসের কাজ করে? কোরাস হিসেবে কাজ করে। এবং তারা কি করে? সমস্ত যে সিচুয়েশন, নভেলটার যে সমস্ত সিচুয়েশন, সেই সিচুয়েশনের উপর কমেন্ট করতে থাকে। দেখো, কোরাসের কাজই হচ্ছে এটা। কোরাসের কাজই হচ্ছে এটা। কোরাসের কাজই হচ্ছে যে নভেলের মধ্যে বা যে কোনো রাইটিং এর মধ্যে যে সিচুয়েশনটা চলছে বা যে প্লটটা চলছে, সেই প্লটের ওপর কমেন্ট করা। তাহলে হার্ডির এই মাইনর ক্যারেক্টার্স গুলো বা রাস্টিক্স গুলো, তারাও কিন্তু সেম কাজ করে থাকে। এবং এই যে রাস্টিক গুলো বা মাইনর ক্যারেক্টার্স গুলো, এগুলো বেসিক্যালি কেমন হয়? সুপারস্টিশিয়াস হয়। এবং এদের মধ্যে গসিপ লাভিং একটা ব্যাপার থাকে। এরা সবাই সুপারস্টিশিয়াস, সবাই অন্ধবিশ্বাসী বা কুসংস্কারী, এবং এরা গসিপ পছন্দ করে, একে অপরকে নিয়ে গসিপ করা প্রচন্ড পছন্দ করে। তাহলে বুঝতেই পারলাম 5 নাম্বার পয়েন্টে হার্ডি কি করেছেন? তার ফিমেল ক্যারেক্টারদের গুরুত্ব দিয়েছেন, এবং তাছাড়াও তার মাইনর এবং রাস্টিক ক্যারেক্টার্স যারা তার নভেলে অ্যাজ এ কোরাস কাজ করে, তাদেরকেও গুরুত্ব দিয়েছেন। তো চলো চলে যাই নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টে কি দেখতে পাচ্ছি? দেখো, নেক্সট পয়েন্টে দেখতে পাচ্ছি যে তার নভেলের একটা মোস্ট বৈশিষ্ট্য, মোস্ট ফেমাস বৈশিষ্ট্য, সেটা কি? সেটা হচ্ছে ফেট অর চান্স, যাকে আমরা বলতে পারি চান্সেস অ্যান্ড কোইন্সিডেন্সেস। তার এই নভেলে ফেট বা চান্স এবং কোইন্সিডেন্স, এটা কিন্তু বিরাট পরিমাণে কাজ করে। তার প্রত্যেকটা ক্যারেক্টার যেন ক্রস রোড জার্নিতে রয়েছে, মানে একটা চৌমাথার মধ্যে রয়েছে। কখন কোন দিকে কে যেতে হবে, কোন দিকে যাবে, সেই নির্বাচনটা কে করবে? ফেট করবে। চৌমাথার মধ্যে দাঁড়িয়ে আছো, এইদিকে একটা রাস্তা চলে গেছে, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা। তাহলে কখন যাবে সেই ডিসিশনটা কে নেবে? সেটা ফেট নেবে। কোন দিকে যাবে সেই ডিসিশনটা কে নেবে? ফেট নেবে। সেই কারণে তার নভেলে ফেট মানে কপাল বা ভাগ্য এবং চান্স মানে লাক বিরাট ফেভার করে, যেটাকে আমরা চান্সেস অ্যান্ড কোইন্সিডেন্স বলতে পারি। তাহলে দেখো, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে তার নভেলে এই ফেট বা চান্স বা চান্সেস এবং কোইন্সিডেন্সেস, এটা কিন্তু একটা বিরাট সিম্বলিক রোল প্লে করে থাকে। তাহলে 6 নাম্বার পয়েন্ট পেয়ে গেলাম যে ফেট এবং চান্স বা চান্সেস এবং কোইন্সিডেন্সের যে রোলটা তার প্রত্যেকটা নভেলে বা রাইটিংয়ে আমরা দেখতে পাই। তো চলো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে তাকে সবসময় বলা হয়, কি বলা হয়? ভিক্টোরিয়ান রিয়েলিস্ট। আমরা প্রথমেই জেনেছি যে তিনি একজন রিয়েলিস্টিক নভেলিস্ট। তাহলে ভিক্টোরিয়ান রিয়েলিস্ট কেন বলা হচ্ছে? কারণ তিনি তখনকার যে ভিক্টোরিয়ান ইংল্যান্ডের বা ভিক্টোরিয়ান সময়কার যে ভিক্টোরিয়ান পিরিয়ডের যে ইংল্যান্ড, তখনকার যে সোশ্যাল কনস্ট্রেন্টস গুলো ছিল, সোশ্যাল যে
প্রবলেমস গুলো ছিল বা সোশ্যাল যে সিচুয়েশন গুলো ছিল সেগুলোর উপর কিন্তু তিনি ক্রিটিসাইজ করছেন এবং কমেন্ট করছেন। তিনি বেসিক্যালি ভিক্টোরিয়ান যে ম্যারেজ সিস্টেম, ভিক্টোরিয়ান যে এডুকেশন সিস্টেম এবং ভিক্টোরিয়ান যে রিলিজিয়ান সিস্টেম, এগুলোকে কিন্তু তিনি তার প্রত্যেকটা নভেলেই তুলে ধরছেন। তাহলে দেখো 7 নাম্বার পয়েন্টে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম যে তিনি একজন ভিক্টোরিয়ান রিয়েলিস্ট। তিনি সোশ্যাল কনস্ট্রেন্টস অফ দ্য ভিক্টোরিয়ান ইংল্যান্ড গুলোকে তুলে ধরছেন এবং তিনি তখনকার ম্যারেজ সিস্টেম, এডুকেশন সিস্টেম এবং রিলিজিয়ন, এই তিনটে জিনিসের উপরে কিন্তু কমেন্ট তিনি করছেন। এটা 7 নাম্বার পয়েন্টে আমরা পেয়ে গেলাম যে তার নভেলে কি দেখতে পাচ্ছি। আমরা চলো দেখো নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে হার্ডি এই যে নভেলিস্ট হওয়া সত্ত্বেও তিনি কিন্তু একজন পোয়েট ছিলেন এবং তিনি অ্যাজ এ পোয়েট হিসেবে প্রচন্ড পরিমাণে রেকগনাইজড হয়েছিলেন। তার যে পোয়েট্রি, তার পোয়েট্রিকে তার পরবর্তী যারা রাইটার্স, যাদেরকে বলা হয় জর্জিয়ানস, তারা কিন্তু প্রচন্ড পরিমাণে এই কবিতাগুলো থেকে ইনফ্লুয়েন্স হয়। এছাড়াও আমাদের পরবর্তী মডার্ন পিরিয়ডের এবং পোস্ট মডার্ন পিরিয়ডের যারা পোয়েট, এজরা পাউন্ড বলো বা ডব্লিউ.এইচ. অডেন বলো বা ফিলিপ লার্কিনকে বলো, তারাও কিন্তু এই কবিতাগুলো দ্বারা প্রচন্ড পরিমাণে ইনফ্লুয়েন্সড হয়। এছাড়াও এই তার যে কবিতা, তার কবিতা সমস্ত এই যে সমস্ত লিটারারি লোকেদের ইনফ্লুয়েন্স করে থাকে এবং তার এই কবিতাগুলোকে তিনি কখন পাবলিশ করেন? 1898-এ পাবলিশ করেন। তার একটা ভলিউম অফ পোয়েট্রি যার নাম হচ্ছে ওয়েসেক্স পোয়েমস। এই ওয়েসেক্স পোয়েমসের মধ্যে যে কবিতাগুলো আছে সেগুলো তিনি প্রায় 30 বছর ধরে লিখেন। 30 বছর ধরে লিখে তিনি কিন্তু পাবলিশ করেন। তাহলে বুঝতেই পারছি অ্যাজ এ পোয়েটও কিন্তু হার্ডি ওয়াজ এ ফেমাস ম্যান। তো চলো আমরা নেক্সট জায়গায় চলে যাই। নেক্সট আমরা কোথায় যাব দেখো, নেক্সট আমরা যাব অ্যাবাউট দ্য নভেলে। তাহলে আমরা নভেলিস্ট সম্পর্কে জানলাম, হার্ডি সম্পর্কে বেসিক 8টা পয়েন্ট জানলাম যে তিনি কেমন রাইটার ছিলেন, তার নভেলগুলো কেমন ছিল, তার রাইটিংয়ে তিনি কি দেখিয়েছেন, এগুলো জানলাম। তো চলো আমরা এরপর চলে আসি অ্যাবাউট দ্য নভেল। তো দেখো নভেলিস্ট সম্পর্কে জানা হয়ে গেল, এরপর আমাদের কি করতে হবে? নভেল সম্পর্কে জানতে হবে। তাহলে দেখো হার্ডির এই যে নভেল, যেটা নাম হচ্ছে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, এটা ফার্স্ট কখন পাবলিশড হচ্ছে? এটা ফার্স্ট পাবলিশড হচ্ছে 1878। তবে এটা প্রথমেই কিন্তু নভেল আকারে পাবলিশড হয়নি। এটা হচ্ছে হার্ডির 6 নাম্বার নভেল। কত নাম্বার নভেল? 6 নাম্বার নভেল। এটা একটা ম্যাগাজিনে পাবলিশড হয় প্রথমে। সেই ম্যাগাজিনটার নাম কি? বেলগ্রাভিয়া। ম্যাগাজিনটার নাম হচ্ছে বেলগ্রাভিয়া ম্যাগাজিন। সেই ম্যাগাজিনে 12টা ইনস্টলমেন্টে নভেলটা পাবলিশ হয়, জানুয়ারি থেকে ডিসেম্বর, এই 12 মাসে 1878। তাহলে দেখো প্রথমে আমরা পাবলিকেশন ডেট পেয়ে গেলাম। কি পেলাম? যে এটা 1878-এ পাবলিশড হয় একটা ম্যাগাজিন। ম্যাগাজিনটার নাম হচ্ছে বেলগ্রাভিয়া। 12টা মান্থলি ইনস্টলমেন্টে পাবলিশড হয় জানুয়ারি থেকে ডিসেম্বর 1878, এবং এটা হচ্ছে হার্ডির 6 নাম্বার নভেল। তো চলো নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এই নভেলটা যদি আমরা পয়েন্ট অফ ভিউ দেখি, যে কোন পয়েন্ট অফ ভিউতে হার্ডি তার গল্পটা বলছেন, তাহলে আমরা দেখতে পাবো যে এই নভেলেও কিন্তু হার্ডি তার অন্যান্য নভেলের মতোই সেই কনভেনশনাল পয়েন্ট অফ ভিউ ইউজ করছেন, যাকে তিনি বলছেন বা যাকে ক্রিটিকরা বলছে থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ বা থার্ড পারসন অমনিসিয়েন্ট পয়েন্ট অফ ভিউ। কথাটা মানে কি? কথাটা মানে হলো যে এখানে নভেলিস্ট পুরো গল্পটাকে থার্ড পারসনে লিখবেন এবং তিনি অমনিসিয়েন্ট ন্যারেটর, মানে তিনি প্রত্যেকটা ক্যারেক্টারের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার সিচুয়েশন সম্পর্কে সব কিছু জানেন। তিনি অমনিসিয়েন্ট বা তিনি গড লাইক ক্যারেক্টার। তা দেখো বুঝতেই পারছো তিনি কনভেনশনাল একটা ন্যারেটিভ টেকনিক ফলো করেন বা পয়েন্ট অফ ভিউ ফলো করেন, যাকে বলা হয় থার্ড পারসন বা অমনিসিয়েন্ট পয়েন্ট অফ ভিউ।
সব জানতা, omniscient means সব জানতা। তাহলে থার্ড পারসন omniscient ন্যারেটিভ ভিউয়ে তার নভেলটা ন্যারেট করা হয়েছে। কোনটা? দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। এই পয়েন্ট অফ ভিউতেই কিন্তু তার ম্যাক্সিমাম নভেল কিন্তু ন্যারেট করা হয়েছে। তাহলে সেকেন্ড পয়েন্ট পেয়ে গেলাম আমরা। আমরা চলে যাই থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্টে আমরা কি পাচ্ছি? থার্ড পয়েন্টে যদি আমরা প্লটটাকে দেখি যে এই দ্য রিটার্ন অফ দ্য নেটিভের প্লটটা কেমন, তাহলে দেখবো যে নভেলটার প্লটটা হচ্ছে মেলোড্রামাটিক। এখানে মেলোডিও আছে প্লাস ড্রামা আছে। এখনকার দেখবে অনেক সিনেমার জটাকে দেখবে, উইকিপিডিয়ায় সার্চ করে দেখবে বা যে কোনো জায়গায় সার্চ করে দেখবে, সিনেমার জ দেখবে, সেখানে দেখবে লেখা থাকে ড্রামা, অ্যাকশন, সাসপেন্স, মেলোড্রামা। তাহলে এটা হচ্ছে একটা মেলোড্রামা। এখানে মেলোডি থাকবে, তার সাথে ড্রামা থাকবে, দুটোকে মিলিয়ে মেলোড্রামা। মানে কমিক হবে প্লাস ট্র্যাজিক হবে প্লাস রিয়েলিস্টিক হবে, সেটাই হচ্ছে মেলোড্রামা। এবং এই নভেলে তিনি রিয়েলিজম ইউজ করছেন। রিয়েলিজম ইউজ করছেন কেন? তার নভেলের যে মেইন থিমটাকে আমাদের কাছে তুলে ধরার জন্য। তা 3 নাম্বার পয়েন্ট আমরা পেয়ে গেলাম। তো চলো আমরা 4 নাম্বার পয়েন্টে চলে যাই। 4 নাম্বার পয়েন্টে কি দেখতে পাচ্ছি? 4 নাম্বার পয়েন্টে দেখতে পাচ্ছি যে তার যে নভেল, ওই যে আমি প্রথমেই বলেছি যে ফেট, তার যে নভেল, তার এই নভেলটাও কিন্তু একটা ইনডিফারেন্ট ইউনিভার্সে বিলং করে। এই ইউনিভার্সটা কিন্তু হস্টাইল, দ্বন্দ্বে ভরা। দেখো আমাদের ইউনিভার্সও কিন্তু দ্বন্দ্বে ভরা, আমাদের পদে পদে দ্বন্দ্ব। এখন দেখো করোনা দ্বন্দ্ব চলছে, এর আগেও কত কিছু দ্বন্দ্ব চলেছে। কিছুদিন আগে এনআরসি দ্বন্দ্ব চলছিল, তার আগে আরো কিছু দ্বন্দ্ব চলছিল। তাহলে এই যে ইনডিফারেন্ট ইউনিভার্স, এই ইউনিভার্সটাও কিন্তু হস্টাইল ইউনিভার্স। ক্রিটিকরা তার এই ইউনিভার্সকে বা হার্ডির এই সেটিংকে, নভেলের সেটিংকে সবসময় বলছে, কি বলছে? যে এটা হচ্ছে ফ্যাটালিস্টিক, ফ্যাটাল, মারাত্মক। ক্যারেক্টারদের কাছে কেমন? এটা মারাত্মক বিষয়। এবং ক্রিটিকরা বলছেন যে হার্ডির নভেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় যে প্রত্যেকটা হিউম্যান অ্যাকশন কন্ট্রোল হচ্ছে কাদের দ্বারা? একটা ইম্পার্সোনাল ফোর্স, দ্যাট ইজ ডেস্টিনি অর ফেট, যাকে আমরা আগেই জানলাম যে চান্সেস অর কো ইনসিডেন্সেস। হঠাৎ করে ক্যারেক্টারের জীবনে এমন কিছু ঘটে যাচ্ছে যে ক্যারেক্টার ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে, বা হঠাৎ করে জীবনে এমন কিছু ঘটে যাচ্ছে যে ক্যারেক্টার পতন ঘটছে। তাহলে হার্ডির ক্ষেত্রে সবসময় আমরা বলতে পারি যে হার্ডি এমন নভেল লিখছেন যেখানে ডেস্টিনি ইজ ক্যারেক্টার। আমরা যদি উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ দেখি, তাহলে ম্যাকবেথে কিন্তু দুটো থিমই দেখতে পাই। কি দেখতে পাই? ডেস্টিনি ইজ ক্যারেক্টার, ভাগ্যই ক্যারেক্টার তৈরি করছে, প্লাস ক্যারেক্টার ইজ ডেস্টিনি, ক্যারেক্টারই তার ভাগ্যটাকে তৈরি করছে। বাট আমরা হার্ডির ক্ষেত্রে বেসিক্যালি কি দেখতে পাই? ডেস্টিনি ইজ ক্যারেক্টারটা হার্ডি তার একটা মোস্ট ইম্পর্টেন্ট থিম হিসাবে দেখিয়েছেন। তাহলে 4 নাম্বার পয়েন্ট পেয়ে গেলাম। আমরা 5 নাম্বার পয়েন্টে চলে যাই। 5 নাম্বার পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে তার যে ন্যারেটিভ স্টাইলটা, এই ন্যারেটিভ স্টাইলটা আমরা টেকনিকটা জানলাম, থার্ড পারসন omniscient পয়েন্ট অফ ভিউ। এটা তার স্টাইলটা, তার যে নভেলের স্টাইলটা, তার স্টাইলটা কেমন? তার স্টাইলটা হচ্ছে তিনি ইমেজারি ইউজ করতেন। সেই ইমেজারি গুলো তিনি কিসের মাধ্যমে দেখাতেন? বিভিন্ন ফিগারস অফ স্পিচের মাধ্যমে দেখাতেন। এবং তিনি কিছু অ্যানালজিস ইউজ করতেন, যে অ্যানালজি গুলো তিনি তার গল্পের যে সেটিং বা সেই সময়কার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের ওপর বেস করে তৈরি করতেন। তারা দেখো হার্ডির নভেলের স্টাইল পেয়ে গেলাম। স্টাইলে তিনি কি ইউজ করছেন? ইমেজারি ইউজ করছেন। এবং এই ইমেজারিগুলোকে প্রেজেন্ট করছেন তিনি ফিগারস অফ স্পিচের মাধ্যমে। এবং তিনি তার নভেলের যে সেটিং বা সেই সময়কার যে সেটিং, সেখানকার কিছু অ্যানালজি বা সেখানকার কিছু এক্সাম্পলস ইউজ করছেন তার নভেলটাকে আরো পারফেক্ট করার জন্য। এটা আমরা 5 নাম্বার পয়েন্টে পেয়ে গেলাম। তো চলো আমরা 5 নাম্বার পয়েন্ট ক্লিয়ার করলাম। আমরা 6 নাম্বার পয়েন্টে চলে যাই। তো 6 নাম্বার পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে আজকের নভেল, এই নভেলটার সেটিং কোথায়? এই নভেলটা যে জায়গায় সেটিং হয়েছে তার নাম হচ্ছে এগডন হিথ। এগডন হিথ নামে একটা জায়গা।
তার জায়গার নাম হচ্ছে কি একডন হিথ। হিথ মানে বেসিক্যালি কি, হিথ মানে একটা ধ্বংসস্তূপ, তার নামটাই দেখো সিম্বলিক্যাল। তিনি একডন হিথ মানে জায়গাটাকে একটা ধ্বংসস্তূপের সাথে তুলনা করছেন। এবং এটা কোথায় অবস্থিত? এটা ওয়েসেক্সে অবস্থিত। ওই যে বলেইছি আমরা ওয়েসেক্স হচ্ছে প্রাইমারি সেটিং। ওয়েসেক্সের জন্য হার্ডিকে কি বলা হয়? রিজিওনাল নভেলিস্ট বলা হয়। তাহলে একডন হিথে এই নভেলটা সেট হয়েছে এবং এই ওয়েসেক্সটা কোথায় অবস্থিত? সাউথ ওয়েস্টার্ন ইংল্যান্ডে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এই নভেলের সেটিং। এটা হচ্ছে একডন হিথ, যেটা ওয়েসেক্সে বা সাউথ ওয়েস্টার্ন ইংল্যান্ডে অবস্থিত। তো চলো আমরা সেটিং পেয়ে গেলাম। তো চলো আমরা নেক্সট জায়গায় চলে যাই। নেক্সট জায়গা হচ্ছে আমাদের 7 নাম্বার যে ব্যাপারটা, সেটা হচ্ছে নভেলটার স্ট্রাকচারটা কেমন। এই নভেলটার যে বেসিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কি? এই স্ট্রাকচারে রয়েছে একটা কার্ভ এক্সপেক্টেশন। নভেলটা একটা কার্ভ, যখন তখন টার্নিং নিচ্ছে। এবং টার্নিং আমরা কি দেখতে পাচ্ছি? টার্নিং এ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারদের মধ্যে যে রিলেশনশিপ, সেগুলো কিন্তু যখন তখন চেঞ্জ হচ্ছে। আজকে মনে করো আমার সাথে একজনের ভালো সম্পর্ক আছে, বাট হঠাৎ করে নভেল কার্ভিং সিচুয়েশনে চলে গেল, তখন আমরা কি দেখতে পাচ্ছি? যে আমার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেল, তার সাথে অন্য কারো একজনের যার সাথে খারাপ সম্পর্ক ছিল তার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল, এরকমই হচ্ছে। তাহলে চেঞ্জেস ইন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ক্যারেক্টার্স, এটা কিন্তু নভেলের স্ট্রাকচারে আমরা সব সময় দেখতে পাবো। কোন নভেলে? দ্য রিটার্ন অফ দ্য নেটিভে। তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু হার্ডির নভেলের স্ট্রাকচার। নেক্সট আমরা জায়গায় চলে যাই, নেক্সট দেখি। নেক্সট হচ্ছে আমাদের ক্যারেক্টার্স। তা দেখো ক্যারেক্টার্স গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মেজর ক্যারেক্টার্স আর 2 নম্বর হচ্ছে মাইনর ক্যারেক্টার্স, বা যাদেরকে আমরা রাস্টিক্স বলছি। তাহলে আমরা জানি যে মেজর ক্যারেক্টারগুলো তো ইম্পর্টেন্টই, তার সাথে সাথে তার নভেলের যারা মাইনর ক্যারেক্টার্স, তারাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। তাহলে চলো আমরা মেজর ক্যারেক্টারগুলোকে যেমন জানবো, তার সাথে সাথে কিন্তু আমরা মাইনর ক্যারেক্টারগুলোকে বা রাস্টিকগুলোকেও জেনে নিই। তো চলো আমরা এক এক করে ক্যারেক্টারগুলোকে ডিসকাস করি। প্রথমে মেজর ক্যারেক্টারগুলোকে ডিসকাস করব, তারপর মাইনর ক্যারেক্টারগুলোকে ডিসকাস করব। তো চলো প্রথমে মেজর ক্যারেক্টারস। তো দেখো মেজর ক্যারেক্টারদের মধ্যে প্রথমে যে হচ্ছে তার নাম হচ্ছে ক্লায়াম ইয়োব্রাইট। ক্লায়াম ইয়োব্রাইট হচ্ছে আমাদের এই নভেলের প্রোটাগনিস্ট বলতে পারো। হার্ডির নভেলের বেসিক্যালি প্রোটাগনিস্টদের বেসিক্যালি হিরো বলা হয়। তাহলে আমাদের যে নভেলের প্রোটাগনিস্ট সে হচ্ছে ক্লায়াম ইয়োব্রাইট। সে হচ্ছে আমাদের এই নভেলের ওই যে টাইটেলে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, সেই হচ্ছে নেটিভ। তাহলে নেটিভটা কে? ক্লায়াম ইয়োব্রাইট হচ্ছে নেটিভ। ক্লায়াম হচ্ছে সন অফ মিসেস ইয়োব্রাইট, আর সে হচ্ছে কাজিন। কার কাজিন? থমাসেন ইয়োব্রাইট। তাহলে থমাসিন ইয়োব্রাইটের কাজিন এবং মিসেস ইয়োব্রাইটের ছেলে হচ্ছে কে? ক্লায়াম ইয়োব্রাইট। সে ইউস্টেসিয়া ভয় নামে একটি মেয়ের প্রতি প্রেমে আসক্ত হচ্ছে এবং তাকে বিয়ে করছে, কিন্তু শেষমেশ তাদের বিয়েটা টিকছে না। তাহলে ক্লায়াম ইয়োব্রাইট প্রথম ক্যারেক্টার, যে হচ্ছে আমাদের টাইটেলের নেটিভ, সেই হচ্ছে রিটার্ন অফ দ্য নেটিভের নেটিভ, এবং সে হচ্ছে ছেলে। কার ছেলে? মিসেস ইয়োব্রাইটের। এবং সে হচ্ছে কাজিন কার? থমাসেন ইয়োব্রাইটের। এবং সে বিয়ে করছে ইউস্টেসিয়া নামে একটি মেয়েকে, বাট তাদের বিয়ে শেষমেশ টিকছে না। ফার্স্ট ক্যারেক্টার পেয়ে গেলাম। সেকেন্ড ক্যারেক্টারে চলে যায়। সেকেন্ড ক্যারেক্টার নাম হচ্ছে ডিগোরি ভেইন। ডিগোরি ভেইন হচ্ছে একজন কি বলবো, আমাদের তাকে এই নভেলে একজন সেমি নভেডিক ক্যারেক্টার হিসাবে দেখানো হয়েছে। নভেডিক মানে কি? যাযাবর। ডিগোরিকে এই নভেলে একজন যাযাবর হিসাবেই দেখানো হয়েছে এবং তাকে নভেলে বলা হচ্ছে রিডলম্যান। কি বলা হচ্ছে? রিডলম্যান। সে বেসিক্যালি কি করে? তার নামটা রিডলম্যান কেন হয়েছে? সে বেসিক্যালি ডাই বিক্রি করে। ডাই মানে কালার। সে ডাই বিক্রি করে বা কালার বিক্রি করে এবং সে বিভিন্ন ফার্মারদের এই কালারগুলো দেয়
ফার্মারগুলো কি করে, ফার্মারগুলো এই কালারগুলো ইউজ করে কোথায়, তাদের ভেড়ার মধ্যে, তাদের ভেড়ার মধ্যে এই কালারগুলো ইউজ করে। একদিন কি হচ্ছে, একদিন ডিগোরি ভেইন তার যে লাল রং যেটা তিনি বিক্রি করেন, সেই লাল রং সে মিস্টেকনলি তার গায়ের মধ্যে পড়ে যায় এবং তার সারা শরীর লাল হয়ে যায়। তখন থেকে তার নাম হয়ে যায় রেডলম্যান। রেড, তার দেখো রেড থেকে রেডলম্যান, বুঝতেই পারছো। এই যে ডিগোরি ভেইন, ডিগোরি ভেইন কিন্তু একজনকে ভালোবাসে। কাকে ভালোবাসে, আমাদের যে প্রোটাগনিস্ট তার কাজিন থমাসেন ইয়োব্রাইট, থমাসেন ইয়োব্রাইটের প্রতি তার একটা অ্যাট্রাকশন থাকে এবং নোভেলের শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিগোরি বিয়ে করে নিচ্ছে কাকে, এই থমাসকে। তাহলে সেকেন্ড ক্যারেক্টার ডিগোরি ভেইনকে পেয়ে গেলাম। চলো থার্ড ক্যারেক্টারে চলে যায়। থার্ড ক্যারেক্টারের নাম হচ্ছে ইউস্টাসিয়া ভাই। সে কে, সে হচ্ছে আমাদের হিরোইন বলতে পারো, সে হচ্ছে হিরোইন। তার জন্ম কোথায়, তার জন্ম হচ্ছে বুদমাউথ নামে একটা পোর্ট টাউনে, বাট পরবর্তী ক্ষেত্রে সে এগডন হিতে চলে আসে এবং এখানে থাকতে শুরু করে তার গ্র্যান্ডফাদারের সাথে। সে কিন্তু এই এগডন হিতকে পছন্দ করে না, সে সব সময় চায় যে এখান থেকে কোনো রকমে পালিয়ে যেতে। এবং তার একটা লোকের সাথে প্রেম হয়। কেমন প্রেম হয়, অ্যামোরাস মানে প্রণয়শীল, প্যাশনেট লাভ, সেক্সুয়াল লাভ বলতে পারে। সেই লোকটির নাম হচ্ছে কে, ড্যামন উইলডেভ। ড্যামন ওয়াইল্ডেভের সাথে তার অ্যামোরাস রিলেশন এবং তার বিয়ে হয় কার সাথে, ক্লায়াম ইয়োব্রাইটের সাথে। কিন্তু বিয়েটা কেমন বিয়ে হয়, ট্র্যাজিক ম্যারেজ, ট্র্যাজিক ম্যারেজ হয়। তার বিয়েটা তার পছন্দ হয় না। তাহলে দেখো আমরা ইউস্টেসিয়া ভাইকে পেয়ে গেলাম, যার সাথে রিলেশন ছিল কার, ড্যামনে, কিন্তু সে বিয়ে করে কাকে, ক্লায়ামকে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট ক্যারেক্টারে চলে যাই। নেক্সট ক্যারেক্টারের নাম হচ্ছে ড্যামন ওয়াইল্ডেভ। এই ড্যামন ওয়াইল্ডেভটাকে, এই হচ্ছে লোকাল ইনকিপার। কোয়াইট ওমেন ইন বলে একটা তার ইন ছিল, ইন মানে সরাইখানা বা হোটেল বা বার বলতে পারো। সেখানকার মালিক হচ্ছে কে, আমাদের ড্যামন ওয়াইল্ডেভ। হার্ডির প্রত্যেকটা নভেলে এরকম ক্যারেক্টার থাকবে, প্রত্যেকটা নভেলে এরকম করে একটা ক্যারেক্টার থাকবে যারা কেমন হবে, লেডি কিলার হবে। তাহলে দেখো ড্যামন ওয়াইল্ডেভকেও কিন্তু লেডি কিলার বলা হচ্ছে। তোমরা যদি ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড পড়ো, তার একটা আরেকটা ইম্পর্টেন্ট নভেল, সেই ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউডে দেখতে পাবে যে সেখানে সার্জেন্ট ট্রয়, সার্জেন্ট ট্রয় একজন লেডি কিলার। তাহলে প্রত্যেকটা নভেলে একটা করে লেডি কিলার থাকবে। তাহলে এখানে ড্যামন ওয়াইল্ডেভ হচ্ছে একজন লেডি কিলার। তাকে দেখে মেয়েরা অ্যাট্রাক্ট হয়ে যায় এবং সে থমাসেনের সাথে প্রথমে বিয়ে করতে চায়, কিন্তু প্রথমে থমাসেনের সাথে বিয়েটা সে ক্যান্সেল করে দেয়। কেন, কারণ সে ইউস্টেসিয়ার সাথে প্রেম করে, সেই কারণে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইউস্টেসিয়া কি করে, ওয়াইল্ডেভকে তো বিয়ে করে না। ওয়াইল্ডেভকে না বিয়ে করে কাকে বিয়ে করে নেয়, আমাদের হিরোকে বিয়ে করে নেয়। সেই কারণে ড্যামন আমাদের থমাসিনকে বিয়ে করে এবং থমাসিনের সাথে তার একটা মেয়েও হয়। তাহলে দেখো আমরা ড্যামনকে পেয়ে গেলাম। ড্যামন ভালোবাসে কাকে, ইউস্টেসিয়াকে, বাট ড্যামনও বিয়ে করছে কাকে, আমাদের থমাসিনকে। এবং থমাসিনের সাথে তার বিয়ের পর একটা সন্তানও হয়, একটা মেয়েও হয়। সে হচ্ছে লোকাল ইনকিপার। যে ইনকিপার, সেই ইনটার নাম হচ্ছে কোয়াইট ওমেন ইন এবং তাকে লেডি কিলার হিসেবে নোভেলে দেখানো হচ্ছে। তা 4 নাম্বার ক্যারেক্টার পেলাম। 5 নাম্বার ক্যারেক্টারে চলে যাই। 5 নাম্বার ক্যারেক্টার নাম হচ্ছে থমাসিন ইয়োব্রাইট। এই থমাসিনকে ক্লায়াম ইয়োব্রাইটের কাজিন আমরা প্রথমেই জেনেছি এবং মিসেস ইয়োব্রাইট মানে ক্লায়ামের যে মা, তার নিস এবং ওয়ার্ড। সে ওয়াইল্ডেভকে বিয়ে করছে এবং তার সাথে একটা চাইল্ড হচ্ছে এবং সেই চাইল্ডেরও সে নাম রাখছে কি গো, ইউস্টেসিয়া। কেন ইউস্টেসিয়া নাম রাখছে, কারণ এই ওয়াইল্ডেভ ইউস্টেসিয়াকে পছন্দ করত, বাট ইউস্টেসিয়া তাকে না বিয়ে করে ক্লাইমকে বিয়ে করে। সেই কারণে এই
থমাসিন তার মেয়ের নামও রাখছে ইউস্টেসিয়া। এবং শেষে দেখতে পাচ্ছি এই থমাসিন কিন্তু নভেলের শেষে আমাদের এই ওয়াইল্ডলিভকে ছেড়ে দেয়। ওয়াইল্ডলিভকে ছেড়ে দিয়ে কাকে বিয়ে করছে? ডিগোরি ভেনকে বিয়ে করছে। ডিগোরি ভেনের সাথে থমাসিন ইয়োব্রাইটের লাস্টে বিয়ে হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ওই যে প্রথমেই বলেছি যেটা কার্ভ সিচুয়েশন তৈরি হয় নভেলের মধ্যে, একটা কার্ভ সিচুয়েশন তৈরি হয়, চেঞ্জেস ইন রিলেশনশিপ গুলো কি হয়? পরিবর্তন হয়। তাহলে দেখো সেই পরিবর্তনগুলো কিন্তু আমরা ক্যারেক্টার গুলোর মধ্যে দেখতে পাচ্ছি। তো চলো আমরা চলে যাই নেক্সট ক্যারেক্টার। নেক্সট ক্যারেক্টার নাম হচ্ছে মিসেস ইয়োব্রাইট। মিসেস ইয়োব্রাইট কে? মিসেস ইয়োব্রাইট হচ্ছে ক্লাইমের মা আর থমাসিনের আন্ট এবং গার্জিয়ান। বুঝতেই পারলে? তাহলে সে হচ্ছে কে? সে হচ্ছে ক্লাইমের মা এবং থমাসিনের আন্ট এবং গার্জিয়ান, মিসেস ইয়োব্রাইট। তাহলে দেখো আমরা মেজর ক্যারেক্টারগুলো পেয়ে গেলাম। এরপর আমরা নেক্সট মাইনর ক্যারেক্টারগুলোকে দেখি। তো মাইনর ক্যারেক্টারগুলোর মধ্যে আমরা প্রথমেই কাকে দেখব? দেখো মাইনর ক্যারেক্টারগুলো আমাদের ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আমরা জানি মাইনর ক্যারেক্টারগুলোকে আমরা রাস্টিক্স বলছি। তো দেখো মাইনর ক্যারেক্টারগুলোকে প্রথমেই আমরা যাকে পাচ্ছি, দেখো ক্রিশ্চিয়ান ক্যান্টেল। ক্রিশ্চিয়ান ক্যান্টেলকে পাচ্ছি। এই ক্রিশ্চিয়ান ক্যান্টেলকে সুপারস্টিশিয়াস ইয়াং ম্যান। দেখো আমি প্রথমেই বলেছি যে মাইনর ক্যারেক্টারগুলো বা রাস্টিক্সগুলো সুপারস্টিশিয়াস হবে। সে কার আন্ডারে কাজ করে? ওয়ার্কস ফর মিসেস ইয়োব্রাইট, ক্লাইমের মাদার মিসেস ইয়োব্রাইট। মিসেস ইয়োব্রাইটের আন্ডারে কাজ করে কে? ক্রিশ্চিয়ান ক্যান্টেল। সে এই নভেলের কমিক রিলিফ হিসেবে কাজ করছে। দেখো হার্ডির নভেলগুলোতে সবসময় একটা ট্র্যাজিক সিচুয়েশন তৈরি হয়েছে, এটাকে বলা হয় হার্ডিজ ট্র্যাজিক বিলিফ। হার্ডি বিশ্বাস করতেন যে হিউম্যান লাইফ ইজ ফুল অফ ট্র্যাজেডি, সেই কারণে তিনি ট্র্যাজেডি নিয়ে ডিল করতেন, হিউম্যান ট্র্যাজেডি নিয়ে তার নভেলে ডিল করতেন। সেই ট্র্যাজেডি থেকে কিছুটা রিলিফ পাওয়ার জন্য, যেমন দেখবে ম্যাকবেথে আমরা যখন দেখছি সিচুয়েশন ওভারটেন্সড হয়ে যাচ্ছে, তখন শেক্সপিয়ার কি করছেন? পোর্টার সিন ঢুকিয়ে দিচ্ছেন। ঠিক এখানেও এই আমাদের সিচুয়েশন থেকে রিলিফ পাওয়ার জন্য এই ক্রিশ্চিয়ান ক্যান্টেল নামে একটি ক্যারেক্টারকে ঢোকানো হচ্ছে। সেটা কমিক রিলিফ হিসাবে পুরো নভেলটাতে কাজ করছে। তাহলে ফার্স্ট মাইনর ক্যারেক্টার পেয়ে গেলাম। সেকেন্ড মাইনর ক্যারেক্টার দেখি। সেকেন্ড মাইনর ক্যারেক্টার নাম হচ্ছে ক্যাপ্টেন ভাই। ক্যাপ্টেন ভাইটা কি? এ হচ্ছে ইউস্টেসিয়ার গ্র্যান্ডফাদার এবং গার্জিয়ান। ইউস্টেসিয়ার যে গ্র্যান্ডফাদার এবং গার্জিয়ান, সে হচ্ছে ক্যাপ্টেন ভাই। সে ব্রিটিশ নেভিতে ফর্মার ক্যাপ্টেন ছিলেন। তিনি বেসিক্যালি একটা চুপচাপ মানুষ। তাহলে ক্যাপ্টেন ভাই হচ্ছে ইউস্টেসিয়ার আমাদের কি? গ্র্যান্ডফাদার এবং গার্জিয়ান, সেকেন্ড মাইনর ক্যারেক্টার। থার্ড কি? সুসান নানসাচ। সুসান নানসাচ, দেখো নামটার মধ্যেই ক্যারেক্টারের বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে। নান মানে কি? প্রিস্ট টাইপের ক্যারেক্টার। এই সুসান নানসাচ বিলিভ করে যে ইউস্টেসিয়া একটা উইচ, এবং এই ইউস্টেসিয়া তার ছেলের ওপর একটা জাদু মন্ত্র করেছে। কারণ আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবো যে পরের ক্যারেক্টারে যে সুসান নানসাচের যে ছেলে, সে ইউস্টেসিয়ার প্রেমে পড়ে যায়। তাহলে সে একটা উইমেন, সে সুপারস্টিশিয়াস উইমেন। দেখো ভূত প্রেতনিতে যারা বিশ্বাস করে তারা সুপারস্টিশিয়াস, ভূত প্রেতে বিশ্বাস করাটাই একটা সুপারস্টিশিয়াস ব্যাপার। তো চলো আমরা নেক্সট ক্যারেক্টারে চলে যাই। তার নাম হচ্ছে জনি ননসাচ। জনি ননসাচ। জনি ননসাচটা কি? এ হচ্ছে সুসান ননসাচের ছেলে, এবং সে কার প্রেমে পড়ে যায়? ওই যে আমাদের ইউস্টেসিয়ার প্রেমে পড়ে যায়। সেই কারণে এর মা মনে করে যে তার ওপর ইউস্টেসিয়ার নাকি একটা ম্যাজিক করেছে, ইউস্টেসিয়া একটা উইচ, এবং সে তার মধ্যে একটা কোয়ালিটি আছে, তার মধ্যে একটা ন্যাক আছে যে সব সময় সে রাইট প্লেস এবং রাইট টাইমে পৌঁছে যেত। এবং সে কি করে? সেই নভেলের মেসেঞ্জার হিসেবে কাজ করছে। সে ইউস্টেসিয়া এবং ড্যামন ওয়াইল্ডলিভের খবর ডিগোরিকে বলছে কখনো, আবার কখনো ক্লাইমের গল্প ক্লাইমের মাকে বলছে, বা ক্লাইমের মায়ের গল্প ক্লাইমকে বলছে। সে মেসেঞ্জার বলতে পারো। ওই যে কোরাস কমেন্ট করছে, আমরা জানতে পারছি এই জনির মাধ্যমে অনেক সিচুয়েশন যেগুলো নভেলিস্ট ডাইরেক্টলি প্রকাশ করছেন না, তাহলে এটা আমরা জনির মাধ্যমে জানতে পারছি। 4 নাম্বার ক্যারেক্টার।
5 নাম্বার ক্যারেক্টারে চলে যায়। 5 নাম্বার ক্যারেক্টার নাম হচ্ছে চার্লি। এই চার্লি কে? এই চার্লি হচ্ছে একজন লোকাল ইউথ। এও কাজ করে ওই ভাইসদের পরিবারে, এবং এও কিন্তু প্রেমে পড়ে যায়। কার প্রেমে পড়ে যায় গো? ইউস্টেসিয়ার। সেও কিন্তু একজন ওয়ার্কার হয়েও কিন্তু প্রেমে পড়ে যায় কার? ইউস্টেসিয়ার। কিন্তু তার প্রেমটা কেমন? হোপলেস প্রেম, কারণ তার সাথে কখনোই সম্ভব নয় ইউস্টেসিয়ার রিলেশনশিপ, কারণ সে ইউস্টেসিয়ার বাড়ির ওয়ার্কার। দেখো এটার মাধ্যমে হার্ডি কিন্তু ক্লাস কনসাসনেস, ভিক্টোরিয়ান যে ক্লাস কনসাসনেস, আপার মিডিল লোয়ার, সেটাকে ক্রিটিসাইজ করছেন। ক্লাস কনসাসনেসকে কি করছেন? ক্রিটিসাইজ করছেন এটার মাধ্যমে। যে চার্লি প্রেমে পড়ছে কার বিরুদ্ধে? কার সাথে? ইউস্টেসিয়া। কিন্তু প্রেমটা কেমন প্রেম? হোপলেস প্রেম। এখানে কোনো আশা টাশা কিছুই নেই, কারণ ও হায়ার ক্লাস আর এই লোয়ার ক্লাসে বিলং করছে। তাহলে 5 নাম্বার ক্যারেক্টার পেয়ে গেলাম। 6 নাম্বারে কি পাচ্ছি দেখো। 6 নাম্বারে পাচ্ছি লোকাল লেবারার্স, বা যাদেরকে আমরা রিয়েল রাস্টিক্স বলছি। কিছু লেবারার যারা গ্রামে বিভিন্ন কাজকর্ম করে। তা তারা এই টোটাল নভেলটা যে কালচারাল ব্যাকড্রপ, তারা গ্রামের গ্রাম্য ভাষায় কথা বলে, তারা সমস্ত যে গ্রামের কাস্টম, সুপারস্টিশিয়াস বিলিফ, এভরিথিংকে তারা কিন্তু তুলে ধরছে। তাদের মধ্যে কে কে রয়েছে? তাদের মধ্যে প্রথমেই রয়েছে হামফ্রি। হামফ্রি একজন কি? ফার্জ কাটা। ফার্জ মানে কি? ফার্জ মানে হচ্ছে এক ধরনের ঘাস। ফার্জ মানে হচ্ছে এক ধরনের ঘাস, ঘাস কাটু হামফ্রি। স্যাম, সেকেন্ড হচ্ছে স্যাম। স্যামকে টার্ফ কাটার। টার্ফ মানে আগাছা, যারা আগাছা কাটে তাদেরকে, সে তাদের মধ্যে একজন হচ্ছে কে? স্যাম। আর থার্ড হচ্ছে ওলি ডাউডেন। এ হচ্ছে একজন ব্রুম মেকার বা বেজম মেকার, সে ওখানে ঝাঁটা তৈরি করে। তাই এরাও হচ্ছে মাইনর ক্যারেক্টার্স বা রাস্টিক ক্যারেক্টার্স। এই যে ক্যারেক্টারগুলো আলোচনা করলাম সবগুলোই রাস্টিক্স, বাট এরা হচ্ছে রিয়েল রাস্টিক্স, রিয়েল গ্রাম্য। এরা বেশি সুপারস্টিশিয়াস, বেশি কমেন্ট করছে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম মাইনর ক্যারেক্টারগুলোকে, সমস্ত মাইনর ক্যারেক্টারগুলোকে আমরা পেয়ে গেলাম এই নভেলের। তাহলে আমাদের বাকি রইল কি? বাকি রইল আমাদের প্লট, স্টোরি বা সামারি, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করছি আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে সেই প্রবলেমটা তোমরা কমেন্ট বক্সে করে রাখো বা আমাকে জানাও। আমি চেষ্টা করব সেই কমেন্টটা তোমাদের ক্লিয়ার করে দেওয়ার। তাহলে সবাইকে থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা, রাখছি।